একাদশ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর গণিত প্রথম পত্র ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আজকের পাঠের বিষয় তৃতীয় অধ্যায় সরল রেখা বা স্ট্রেট লাইন, অনুশীলনী 3.2। এটি আমার ষষ্ঠ লেকচার। পঞ্চম লেকচারটিও এই অধ্যায়ের উপরেই ছিল। আজকে আমরা এই অধ্যায়ে ভর কেন্দ্র বিষয়ক প্রথম সূত্রটি দেখব, কিভাবে একটি ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করা যায়। তো একটি ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করলাম এবিসি, যার তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে শীর্ষবিন্দুর। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু x2 y2 এবং সি বিন্দু x3 y3। প্রথমে আমরা তিনটি বিন্দুর স্থানাঙ্ক এখানে দেয়া আছে এবং এ বিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দু ডি পর্যন্ত এডি হচ্ছে মধ্যমা। অনুরূপভাবে এসি বাহুর মধ্যবিন্দু ই, সেক্ষেত্রে বি হচ্ছে মধ্যমা, এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, সেক্ষেত্রে সিএফ হচ্ছে মধ্যমা। তাহলে আমরা যদি এই মধ্যবিন্দুগুলো শীর্ষ থেকে পর্যায়ক্রমে যোগ করি, অর্থাৎ এডি, বি এবং সিএফ, এরা পরস্পর একটি বিন্দুতে মিলিত হবে। সেই বিন্দুটি হচ্ছে জি বিন্দু। এই জি বিন্দুকে আমরা বলবো এই ত্রিভুজের ভর কেন্দ্র। এবং আমরা জানি কোন ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মধ্যমা সবসময়, যে মধ্যমাটা আছে এই মধ্যমাটাকে, যে দুটি বিন্দু আছে, একটি হচ্ছে শীর্ষবিন্দু এ এবং অপরটি হচ্ছে বিপরীত বাহুর মধ্যবিন্দু অর্থাৎ ডি। তাহলে আমি যদি বলি এডি মধ্যমা, তাহলে এ বিন্দু এবং ডি বিন্দু সংযোগ রেখাকে এই ভর কেন্দ্র 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। একইভাবে বিই মধ্যমাকে জি বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে এবং সিএফ মধ্যমাকেও জি বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এজি হচ্ছে এবং জিডি এদের অনুপাত 2:1। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক আমি যদি ধরে নিই xy, যেটা আমি নির্ণয় করব, সেক্ষেত্রে এজি অনুপাত জিডি ইকুয়াল টু 2:1। তাহলে অন্তর্বিভক্তের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমরা এর আগের লেকচারে অন্তর্বিভক্তের সূত্র কিভাবে আসে সেটা প্রমাণ করে এসেছি। অন্তর্বিভক্তের ক্ষেত্রে হরের এই অংশে এই অনুপাত দুটো যোগ হয় এবং এই ডি বিন্দু হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, যেহেতু মধ্যমা এডি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা মধ্যবিন্দু সূত্র থেকে নির্ণয় করতে পারি x2 প্লাস x3/2। মানে এখানে x2 হচ্ছে ভুজ বি বিন্দুর এবং সি বিন্দুর ভুজ হচ্ছে x3। তাহলে ভুজ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো মধ্যবিন্দুর ভুজ, এবং একইভাবে কোটি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো ডি বিন্দুর কোটি অর্থাৎ মধ্যবিন্দুর কোটি। এভাবে আমরা প্রথমে ডি বিন্দুর ভুজ এবং কোটি নির্ণয় করলাম মধ্যবিন্দুর সূত্র দিয়ে। তারপর 2:1 অনুপাতে অন্তর্বিভক্তের সূত্র দিয়ে আমরা জি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ তার ভুজের মান বের করব। তো শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম যখন অন্তর্বিভক্ত বের করতে হয় তখন বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে ভুজ এবং কোটি উভয়ের নিচে অর্থাৎ হরে অনুপাত দুটো যোগ করতে হবে। তাই করেছি, দেখো 2+1। এবার প্রথম অনুপাত 2-র সাথে এই ডি বিন্দুর ভুজ গুণ হবে x বের করার সময়, অর্থাৎ ডি বিন্দুর ভুজ হচ্ছে x2 প্লাস x3/2। এটা 2-র সাথে গুণ হবে এবং এই 1 এর সাথে গুণ হবে এ বিন্দুর ভুজ অর্থাৎ x1। এই 2 কাটা চলে গেল, x1 প্লাস x2 প্লাস x3, আর নিচে 2 আর 1 যোগ করলে হবে 3, অর্থাৎ x বিন্দুর x অর্থাৎ সমান সমান
x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। এই xটি হচ্ছে ভর কেন্দ্রের ভুজ, তার মানে আমরা ভর কেন্দ্রের ভুজ পেয়ে গেলাম x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। অনুরূপভাবে আমরা কোটি নির্ণয় করব। কোটি নির্ণয় করার সময় একইভাবে এই 2 সাথে গুণ করতে হবে ডি বিন্দুর কোটি, অর্থাৎ 2 ইন্টু y2 প্লাস y3 বাই 2 প্লাস 1 ইন্টু এ বিন্দুর কোটি অর্থাৎ y1 গুণ করব 1 এর সাথে, এবং মাঝখানে চিহ্ন প্লাস হবে অন্তর্বিভক্তের জন্য। এই 2 এবং এই 2 কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে y2 প্লাস y3 প্লাস y1, যেটাকে সাজিয়ে লিখলে আমরা পাবো y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, যেটা হচ্ছে আমার y এর মান। অর্থাৎ ভর কেন্দ্রের কোটি পাচ্ছি y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এইভাবে আমরা একটা ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারি x1 প্লাস x2 প্লাস x3, অর্থাৎ ভুজ ত্রয়ের যোগফল ডিভাইডেড বাই 3। তার মানে একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দেয়া থাকলে তাদের ভুজ ত্রয়ের যোগফল ডিভাইডেড বাই 3 হচ্ছে ভর কেন্দ্রের ভুজ, এবং কোটি ত্রয়ের যোগফল ডিভাইডেড বাই 3 হচ্ছে আমার ভর কেন্দ্রের কোটি। তাহলে এইভাবে আমরা একটি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া থাকলে আমরা ইনশাআল্লাহ ভর কেন্দ্র নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থীরা, এই ভর কেন্দ্র যে সূত্রটা আমরা এতক্ষণ দেখে আসলাম, প্রতিপাদন করে আসলাম, সেই রিলেটেড একটি ম্যাথ আমরা এখন দেখব। একটি ত্রিভুজের ভর কেন্দ্র যার স্থানাঙ্ক দেয়া আছে 2 0, এর দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক একটি দেয়া আছে 1 2 এবং একটি দেয়া আছে 3 -1, তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলেছে। যেহেতু দুটো স্থানাঙ্ক দেয়া আছে, আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, প্রথম বিন্দুটাকে ধরবো এ বিন্দু, দ্বিতীয় বিন্দুটাকে ধরবো বি বিন্দু, এবং যেটি তৃতীয় স্থানাঙ্ক সেটিকে আমরা ধরে নিব সি বিন্দু। তাহলে সেক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক 1 2, বি বিন্দুর স্থানাঙ্ক 3 -1 এবং সি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম xy। সেই কারণে আমি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক xy এটা আমরা ধরে নিলাম, এবং ভর কেন্দ্র আমরা জানি মধ্যমার এখান থেকে আমি একটা এ বিন্দু থেকে একটা মধ্যমা এঁকেছি, এবং জি ভর কেন্দ্র যার মান দেয়া আছে 2 0। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করি, তাহলে ভুজ তিনটার যোগফল ডিভাইডেড বাই 3। তাহলে প্রথম এ শীর্ষ তিনটা হচ্ছে এ বি সি, তাদের ভুজ যদি আমি যোগ করি 1 3 x, এই তিনটা যোগ করলাম, তাকে 3 দিয়ে ভাগ করলে পাবো তার ভুজ ভর কেন্দ্রে, এবং 2 -1 y, এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে পাবো তার কোটি। তার মানে এই অংশটুক 1 + 3 + x বাই 3 এটা হচ্ছে ভর কেন্দ্রের ভুজ, এবং 2 -1 + y বাই 3 এটা হবে ভর কেন্দ্রের কোটি। কিন্তু আমাদের প্রশ্নে দেয়া আছে ভর কেন্দ্রের ভুজ হচ্ছে 2, অর্থাৎ আমি যে ত্রিভুজ থেকে ভর কেন্দ্রটা বের করলাম 1 + 3 + x বাই 3 = 2, এটা হচ্ছে আমার এই ভর কেন্দ্র যার স্থানাঙ্ক আমার দেয়া আছে 2 0। তাই আমি ত্রিভুজের যে ভর কেন্দ্রের ভুজটা পেয়েছিলাম 1 + 3 + x ডিভাইডেড বাই 3, এই পুরোটা সমান হবে এই ভর কেন্দ্রের ভুজের সমান, অর্থাৎ 2। তার মানে আমরা বলতে পারি 1 + 3 + x বাই 3 = 2। আর গুণ করব, তাহলে হবে 4 + x = 6। এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 2। অনুরূপভাবে আমরা যদি কোটিগুলোকে যোগ করি, অর্থাৎ 2 -1 + y, এটা হচ্ছে ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমার ভর কেন্দ্রের কোটি, এবং আমাদের প্রশ্নে দেয়া আছে ভর কেন্দ্রের কোটি হচ্ছে 0, তাই আমি 2 -1 + y বাই 3 = 0 বলতে পারি। এবং এখানে আর গুণ করে আমরা পাচ্ছি y + 1 = 0, তার মানে y = -1। অর্থাৎ আমরা যেটা ধরেছিলাম তৃতীয় শীর্ষবিন্দু xy, সেটা আমরা মান বের করে ফেললাম। অর্থাৎ x হচ্ছে ভুজ তৃতীয় শীর্ষবিন্দু যার মান 2, এবং y হচ্ছে কোটি যার মান 1 -1, অর্থাৎ তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 2 -1। তো শিক্ষার্থীরা, এই নিয়মের অঙ্কগুলো যদি থাকে যে তিনটা বিন্দু দেয়া আছে ভর কেন্দ্র বের করা, অথবা দুটা বিন্দু দেয়া আছে ভর কেন্দ্র দেয়া আছে তৃতীয় বিন্দু বের করা, আশা করি এই নিয়মের অঙ্কগুলো তোমরা এইভাবে করতে পারবে। তো একটি
বাড়ির কাজ তোমরা একটু লক্ষ্য করো, আশা করি অঙ্কগুলো তোমরা করতে পারবে। ত্রিভুজ এবিসির ভরকেন্দ্র দেয়া আছে, এ এবং বি দুটো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 3, 5 এবং 7, -1, আর ভরকেন্দ্র দেয়া আছে 7, 2। তৃতীয় বিন্দু অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে একদম আগের অঙ্কটার মতো। এবং অনুরূপভাবে একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু দেয়া আছে 2, 7 এবং 6, 1। এর ভরকেন্দ্র 6, 4 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আশা করি অঙ্ক দুটো তোমরা আগের অঙ্কটার মতোই এটি করতে পারবে এবং এগুলো তোমাদের বইয়ের অঙ্ক। তৃতীয় অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে। যদি এর ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে একটা প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে t1 + t2 + t3 = 0। এরকম অঙ্ক থাকলে প্রথমে আগে এই 3টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা ভরকেন্দ্রের সূত্র দিয়ে ভরকেন্দ্র বের করব, যার একটা ভুজ বের হবে এই 3টার ভুজের যোগফল বাই 3 এবং এই 3টা বিন্দুর কোটির যোগফল ডিভাইডেড বাই 3 হবে ওই ভরকেন্দ্রের কোটির মান। তাহলে এভাবে আগে প্রথমে আমাদেরকে ভরকেন্দ্রের ভুজ এবং কোটি বের করতে হবে। যেহেতু বলা আছে ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, কোন অক্ষের উপর অবস্থিত বলা আছে? এক্স অক্ষের উপর অবস্থিত, এবং আমরা জানি এক্স অক্ষের উপর কোন বিন্দুর কোটি শূন্য, এবং সেই সূত্রটা দিয়ে আমরা যে ভরকেন্দ্র বের করব সেই ভরকেন্দ্রের কোটিটা সমান সমান 0 বসালেই আমরা এই প্রমাণটা পেয়ে যাব। আশা করি এই বাড়ির কাজগুলো তোমরা বাসায় প্রত্যেকে করতে পারবে। এইবার শিক্ষার্থীরা আমরা আমাদের দ্বিতীয় নিয়মে চলে এসেছি। আমাদের দ্বিতীয় অঙ্কটি হচ্ছে দুটা বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে। একটি বিন্দুর স্থানাঙ্ক পি যা -2, 3 এবং অপর একটি বিন্দু কিউ যার স্থানাঙ্ক 4, -7। এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে অনুপাতে বিভক্ত করবে তা নির্ণয় করতে বলেছে। তো শিক্ষার্থীরা এরকম যদি কোনো অঙ্ক থাকে যে এক্স অক্ষকে কি অনুপাতে ছেদ করবে অথবা ওয়াই অক্ষকে কি অনুপাতে ছেদ করবে, সেগুলো বের করার জন্য, অর্থাৎ অনুপাত বের করার জন্য যেখানে কোনো অনুপাত নির্দিষ্ট করে দেয়া থাকবে না, যেমন আগের অঙ্কগুলোতে অনুপাত নির্দিষ্ট করা ছিল 2:3, যেখানে আমরা 2 কে ধরতে পারতাম m1, 3 কে ধরতে পারতাম m2, কিন্তু এই অঙ্কে কিন্তু কোনো অনুপাত নির্দিষ্ট করা নেই। যখন কোনো অনুপাত নির্দিষ্ট করা থাকবে না তখন এই অনুপাতটাকে আমাকে ধরে নিতে হবে k:1। তাহলে আমরা ধরে নিব পিকিউ রেখার সংযোগ রেখাকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ যেটি বলি না কেন সেটা k:1 অনুপাতে ধরে নিলাম অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা প্রথমে k:1 অনুপাতে যে কোনো একটা বিন্দু অন্তর্বিভক্ত করে সেই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম xy। যখন এক্স অক্ষের উপর অবস্থান করবে তখন চিন্তা করব পরে কি করতে হবে, বা ওয়াই অক্ষের উপর অবস্থান করলে তখন কি করতে হবে সেটা পরে চিন্তা করব। আগে আমরা একটা বিন্দু ধরে নিলাম যেটা এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওই রকম যদি একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা xy ধরি তাহলে ওই বিভক্ত বিন্দুর স্থানাঙ্কটা আমরা অন্তর্বিভক্তের সূত্র দিয়ে বের করব, যেখানে অনুপাত কিন্তু k:1। আমরা m1 এর জায়গায় k এবং m2 এর জায়গায় 1 বসাবো। এইভাবে বসিয়ে আমরা গতদিন সূত্রটা দেখে এসেছিলাম। যদি k:1 থাকে একই নিয়মে অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্রথমে ভুজ এবং কোটি নির্ণয়ের জন্য ভগ্নাংশের দাগ দিয়ে হরে k+1 লিখব, অর্থাৎ অনুপাত দুটো যোগ করলাম এবং প্রথম অনুপাত k এর সাথে গুণ করব কিউ বিন্দুর ভুজ অর্থাৎ 4k পরের বিন্দুর ভুজ, এবং 1 এর সাথে গুণ করব আমি প্রথম বিন্দুর ভুজ অর্থাৎ -2। তাহলে আমাদের লবে চলে আসলো 4k - 2। অনুরূপ ভাবে এই কে বিন্দুর সাথে গুণ করব প্রথম, যেহেতু কে আসছে তাহলে দ্বিতীয় বিন্দুর কোটি অর্থাৎ -7k, এবং এই 1 এর সাথে গুণ করব প্রথম বিন্দুর কোটি অর্থাৎ 3। তার মানে k × -7 অর্থাৎ -7k, এবং 1 × 3 গুণ করলে হচ্ছে 3, মাঝখানে প্লাস হবে। এইভাবে আমরা বিভক্ত বিন্দুর স্থানাঙ্কটা ধরে নেব xy সমান এই 4k - 2/k+1 এবং -7k + 3/k+1।
তাহলে বিভক্ত বিন্দুটা আমরা পেয়ে গেলাম, যেটা PQ রেখার সংযোগ রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যদি সেই বিভক্ত বিন্দুটা x অক্ষের উপর অবস্থান করে, তাহলে আমরা জানি x অক্ষের উপর কোটি শূন্য, তাহলে কোটি শূন্য যদি হয় তাহলে মানে y এর মান শূন্য হবে। তাহলে y এর মান শূন্য হলে 7k মাইনাস প্লাস 3 ডিভাইডেড বাই k প্লাস 1, এটার মান 0 হয়ে যাবে। এবং এটার মান 0 হলে আর গুণ করলে মাইনাস 7k প্লাস 3, যদি আমরা 3k পাশে সরিয়ে নিয়ে আসি মাইনাস 3, উভয় পক্ষে মাইনাস অমিট করলে 7k ইকুয়াল টু 3 হবে, যেখান থেকে আমি পাচ্ছি k এর মান 3/7। তাহলে k এর মান যদি 3/7 হয়, আমরা অনুপাতটা ধরে নিয়েছিলাম k:1, তার মানে x অক্ষ PQ কে 3:7 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কারণ k:1 উপরেরটা হচ্ছে k, অর্থাৎ 3/7। আমি এটাকে যদি সম্পর্ক নির্ণয় করতে চাই k:1 এর সাথে, তাহলে k এর মান পেলাম 3/7:1, উভয় অনুপাতকে 7 দিয়ে গুণ করলে আমরা অনুপাত পেয়ে যাব 3:7। আশা করি 3:7 কোত্থেকে পাচ্ছে সেটা বুঝে গেছি। তাহলে আমরা x অক্ষকে PQ রেখাটা 3:7 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, কারণ আমরা ওই বিভক্ত বিন্দুটা যেটা ধরে নিয়েছিলাম PQ এর সংযোগ রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেটি x অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ x অক্ষের উপরে ওই বিন্দুটা PQ রেখাকে 3:7 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে এখন থেকে আমরা k:1 অনুপাতে আগে অন্তর্বিভক্তি সূত্র বসাবো। x অক্ষকে বললে আমরা কোটি শূন্য বসিয়ে সেখান থেকে অনুপাতটা বের করে নিয়ে আসবো। অনুরূপভাবে যদি বলে y অক্ষের কে কি অনুপাতে বিভক্ত করবে, সেম একই কথা। এখন ধরে নিব ওই বিভক্ত বিন্দুটা y অক্ষের উপর অবস্থিত। তাহলে এই বিভক্ত বিন্দুটা যদি y অক্ষের উপর অবস্থিত হয়, আমরা জানি y অক্ষের উপর তার ভুজ 0, তাহলে ভুজের মান 4k - 2/k + 1 = 0। এখান থেকে 4k = 2 পাবো, বা 4k - 2 = 0, যেখান থেকে 4k = 2 পাচ্ছি আর গুণ করে, k এর মান হাফ। তার মানে এখান থেকে আমরা যদি অনুপাতটা হবে 1/2:1, 2 দিয়ে গুণ করলে হবে 1:2। তাহলে y অক্ষকে PQ রেখাটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে এই অঙ্কগুলো করার সময় PQ রেখার উপরে অন্তর্বিভক্তকারী একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ওই বিন্দুটা যদি x অক্ষের উপর অবস্থান করে, তখন x অক্ষকে কি অনুপাতে ছেদ করবে সেটা বের করতে পারবো। y অক্ষের উপর অবস্থান করলে y অক্ষকে কি অনুপাতে ছেদ করে সেটা বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করে দেখছি উভয় ক্ষেত্রে k এর মান ধনাত্মক আসছে, অর্থাৎ PQ রেখার সংযোগ রেখাকে x এবং y অক্ষ, x অক্ষকে 3:7 অনুপাতে এবং y অক্ষকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তো শিক্ষার্থীরা, এই নিয়মের কিছু বাড়ির কাজ আছে, একটু লক্ষ্য করো। 7, 7 এবং -5, -10 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে x অক্ষ যে অনুপাতে ছেদ করবে তা নির্ণয় করো এবং ছেদ বিন্দুর ভুজ নির্ণয় করো। এই ভুজ নির্ণয় করার জন্য তোমরা একটা ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছিলে আগের অঙ্কটায়, লক্ষ্য করে দেখবা। ওখানে একটা ভুজ থাকবে, একটা কোটি থাকবে। k এর মান যেটা বের করবা তোমরা, এই x অক্ষকে যে অনুপাতে ছেদ করে সেটা বের করার সময় যে একটা k এর মান বের করবা, সেই k এর মানটা যদি তুমি ভুজের জায়গায় বসিয়ে দাও, অর্থাৎ প্রথম x এর যে স্থানাঙ্কটা ছেদ বিন্দুটা তোমরা পেয়েছিলে সেখানে বসিয়ে দিলেই ভুজ পেয়ে যাবা। যদি তোমরা একটু লক্ষ্য করো আগের অঙ্কটার ক্ষেত্রে, আমরা বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক যেটা পেয়েছিলাম, এখানে প্রথমটা হচ্ছে ভুজ, অর্থাৎ 4k - 2/k + 1, এটা হচ্ছে ভুজ। তুমি এখান থেকে k এর একটা মান পেয়েছিল 3/7, এই মানটা যদি এখানে 3/7 বসিয়ে দাও লব আর হরে, তাহলে প্রথম স্থানাঙ্কটাই হবে তার ভুজ, প্রথম অংশটা। আর y, এখানে যদি তুমি k এর মান 3/7 বসিয়ে দাও, তাহলে তুমি এখানে থেকে পাবা তার কোটি। তাহলে যদি কোনো প্রশ্নে ভুজ এবং কোটি বের করতে বলে, সেক্ষেত্রে k এর মানটা ভুজের জায়গায় বসালে ভুজের মান বের হবে, কোটির জায়গায় বসালে কোটির মান বের হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের দ্বিতীয় অঙ্ক 2 - 4 ও 3 - 3, 6 বিন্দু দুটির সংযোগ রেখাকে
এক্স অক্ষ ও ওয়াই অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এটিও আগের অঙ্কের মতো। এবং 2 -4 এবং -4 6 রেখা দুটির বিন্দু দুটির সংযোগ রেখাকে এক্স ও ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তো আশা করি অঙ্কগুলো তোমরা আগে নিয়মে করতে পারবে এবং বাসায় তোমরা এগুলো চেষ্টা করবে করার জন্য। আমার সর্বশেষ অঙ্ক, যদি A25 B59 D68 বিন্দু ত্রয় ABCD রম্বসের শীর্ষবিন্দু হয় তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক ও রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। এরকম অঙ্ক দেয়া থাকলে প্রথমে আমরা একটি রম্বস আঁকলাম ABCD, যার তিনটা বিন্দু দেয়া আছে A B D। আমরা সিকোয়েন্স অনুসারে আগে ABCD বসালাম, A পরে B তারপর C তারপর D। তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, তাই তাকে আমরা এক্স ওয়াই তার স্থানাঙ্ক ধরে নিলাম, অর্থাৎ সি বিন্দুর ভুজ এক্স এবং কোটি ওয়াই। এবার আমাদের কাজ হবে এসি কর্ণের মধ্যবিন্দু, যেটাকে আমরা ধরে নিলাম ও, সেটার স্থানাঙ্ক নির্ণয় করা। আবার একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু, এটাও ও, সেটার স্থানাঙ্ক নির্ণয় করা। তাহলে আমরা যদি এই স্থানাঙ্ক দুটো নির্ণয় করতে চাই তাহলে প্রথম এসি কর্ণের মধ্যবিন্দু অর্থাৎ এ এবং সি, আমরা মধ্যবিন্দু জানি ভুজ দুটা যোগ করে 2 দিয়ে ভাগ অর্থাৎ x + 2/2 এবং কোটি দুটা যোগ করে 2 দিয়ে ভাগ অর্থাৎ y + 5/2। এভাবে প্রথমে আগে এসি এর মধ্যবিন্দু নির্ণয় করলাম এবং বিডি এর মধ্যবিন্দু একইভাবে নির্ণয় করলে 5 + 6/2 8 + 9/2 অর্থাৎ 11/2 এবং 17/2। তাহলে আমরা প্রথমে এসির মধ্যবিন্দু নির্ণয় করলাম এবং বিডির মধ্যবিন্দু নির্ণয় করলাম। দুটা মধ্যবিন্দু কিন্তু একই, কারণ ও বিন্দু। তার মানে আমরা বলতে পারি এই দুটা মধ্যবিন্দু সমান, অর্থাৎ এখান থেকে আমরা একটা কম্পেয়ার করতে পারি x + 2/2 = 11/2, অর্থাৎ এটার ভুজ এবং এটার ভুজ সমান এবং এটার কোটি এবং এটার কোটি সমান। সেক্ষেত্রে বলতে পারি y + 5/2 = 17/2। তো এই দুটাকে লিখে, যেহেতু দুটার নিচেই হরে 2 আছে, অমিট করে ফেললে x + 2 = 11, এখান থেকে আমরা পাচ্ছি x এর মান 9 এবং y + 5 = 17, এখান থেকে পাচ্ছি y এর মান 12। তাহলে x এর মান পাচ্ছি 9 এবং y এর মান পাচ্ছি 12। তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করে ফেললাম। আর সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার পরে আমাকে বলেছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে। আর রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে সূত্র প্রয়োগ করতে হবে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমরা সূত্র জানি, এটা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, তাই আমাকে প্রথমে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা এর আগে আরো দুটি লেকচার আগে দূরত্ব নির্ণয়ের সূত্র শিখেছি, প্রথম অধ্যায়ে 3.1। সেখানে ভুজ দ্বয়ের বিয়োগফলের বর্গ প্লাস কোটি দুইটার বিয়োগফলের বর্গ, এবং যে মানটা পাবো তাকে বর্গমূল করলেই আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। অর্থাৎ দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব বের করার সূত্রটি প্রয়োগ করব। তার মানে 5 - 6 স্কয়ার 9 - 8 স্কয়ার, তাকে প্লাস করে রুট করলেই আমরা দূরত্ব পাচ্ছি বিডির। তাহলে এখান থেকে আমরা দেখছি 1 + 1 অর্থাৎ √2 ক্যালকুলেশন করলে পাচ্ছি। এবং এসি সি বিন্দুর স্থানাঙ্ক একটু আগে আমরা নির্ণয় করলাম 9 এবং 12, অর্থাৎ 9 2 - 9 হোল স্কয়ার প্লাস 5 - 12 হোল স্কয়ার। এখানে 2 এখানে 9 বিয়োগ হলো, অর্থাৎ ভুজ দুটার বিয়োগফলের বর্গ প্লাস কোটি দুটার বিয়োগফলের বর্গ, অর্থাৎ করলে আমি পাচ্ছি 49 + 49 তার রুট, অর্থাৎ এখানে দুটা 49 আসে, তাই আমি 2 × 49 লিখলাম হিসাব করার সুবিধার্থে, কারণ 49 কে রুট করলে হবে 7, অর্থাৎ উত্তর হবে 7√2। তার মানে একটা পেলাম √2, একটা পেলাম 7√2, এবং আমরা জানি ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখান থেকে আমরা বের করব, সূত্র হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু বিডি।
আমরা একবারই সূত্রটা লিখেছি, কেউ যদি ত্রিভুজ দিয়ে বের করে লিখতে চাও সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো মানগুলো তোমরা বসিয়ে দিবা এসি এবং বিডির, অর্থাৎ হাফ ইন্টু √2 ইন্টু 7√2, দুইটা √2 গুণ করলে হবে 2, এবং এই হাফের সাথে কাটাকাটি করলে থাকবে শুধু 7, অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল 7 বর্গ একক। এটা আসলে এসেছে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল 2 ইন্টু এবিডি। এটা আসলে কিভাবে হাফ এসি ইন্টু বিডি আসলো সেটা এখানে দেখিয়ে দিয়েছে। এবিডি এই ত্রিভুজটাকে ডাবল করলে কিন্তু পুরো রম্বসটা চলে আসতেছে, এখান থেকে আসতেছে 2 ইন্টু এবিডি, আর 2 এই 2 রয়ে গেল। এবিডির ক্ষেত্রে লিখেছে হাফ বিডি ইন্টু হাফ এসি। আসলে হাফ বিডি ইন্টু হাফ এসি এটা আসলে হচ্ছে, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি, এক্ষেত্রে বিডিটা হচ্ছে ভূমি, এবিডি ত্রিভুজের ক্ষেত্রে বিডিটা হচ্ছে ভূমি, এবং উচ্চতাটা হবে ওএ, এবং ওএটা হচ্ছে এসির অর্ধেক, সেই জন্য এখানে হাফ এসি এনেছে। তাহলে কি জন্য এটা হাফ ইন্টু হাফ বিডি ইন্টু হাফ এসি এনে এই হাফ এবং হাফ গুণ করলে 1/4 হয়, তার সাথে 2 গুণ করলে হাফ চলে আসতেছে, এবং বিডি ইন্টু এসি মানে কর্ণদ্বয়ের গুণফল। কেউ যদি চাও ত্রিভুজ ধরে এভাবে বের করে দিতে সেটাও পারবে, কেউ যদি বলো যে না আমি সরাসরি সূত্র লিখবো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তা দিলেও হবে। তাহলে আশা করি তোমরা এই বিন্দুগুলো দেয়া থাকলে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো 3টা বিন্দু দেয়া থাকলে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দু সূত্র দিয়ে বের করে পরবর্তীতে যদি বলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা কর্ণদ্বয়ের গুণফল দিয়ে, অর্থাৎ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এই সূত্র ব্যবহার করব। তবে শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটা করার ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করেছি দূরত্ব নির্ণয় করে। তোমরা 4টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে বিন্দুর স্থানাঙ্ক দিয়েও কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা যায় নির্ণায়ক পদ্ধতিতে, সেটি আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখব। তো আপাতত আমরা দূরত্ব নির্ণয় করার সূত্র শিখেছি, তাই আমি এই অঙ্কটা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দূরত্ব দিয়ে, অর্থাৎ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফলের সূত্র দিয়ে এইভাবে আমরা এই অঙ্কটা 7 বর্গ একক নিয়ে এসেছি। যদি কেউ চাও ঘড়ির কাঁটার বিপরীতে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বসিয়ে নির্ণায়ক পদ্ধতিতে কেউ ক্ষেত্রফল নির্ণয় করবা, সেটাও তোমরা বের করতে পারো। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটির অনুরূপ বাড়ির কাজ দেয়া আছে। এখানেও দেখো এবিসিডি রম্বসের 3টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, -2, -1, 1, 3 এবং 5, 6। ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এবং রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করবা। অনুরূপ ভাবে এবিসিডি একটা বর্গ দেয়া আছে যার 3টা বিন্দু দেয়া আছে, এ হচ্ছে 8, 8, বি 9, -5 এবং সি -4, -6। ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবা এবং তার ক্ষেত্রফল নির্ণয় করবা। বর্গের ক্ষেত্রফল নির্ণয় করা খুব সহজ, কারণ বর্গের একটা বাহুর দৈর্ঘ্য পাইলেই তোমরা তাকে স্কোয়ার করলে তার ক্ষেত্রফল বের করতে পারবা। এবং সামান্তরিকের 3টা বিন্দু দেয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু দেয়া আছে, তাহলে চতুর্থ বিন্দুটা বের করতে হবে। প্রত্যেকটা অঙ্কই একই নিয়মের, বাসায় একটু চেষ্টা করলেই তোমরা করতে পারবা। অঙ্কগুলো করে অবশ্যই বাড়ির কাজের খাতাটা আলাদা করে পৃথক করে তোমরা বাড়ির কাজগুলো করে সংরক্ষণ করে রাখবা। সবাই ভালো থাকবে, লেকচারগুলো বারবার দেখবে, বাড়ির কাজগুলো করার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, প্রত্যেকের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।